সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, নতুন দিনে নতুন পর্ব নিয়ে। আর আমাদের সঙ্গে আজকে আছেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের সাবেক অধিনায়ক, কিন্তু সম্প্রতি কোচ হিসেবে তার অভিষেকটা দারুণভাবে স্মরণীয় হয়ে রয়েছে গ্লোবাল সুপার লিগে। রংপুর রাইডার্সকে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই দলের কোচের দায়িত্বে তিনি ছিলেন মোহাম্মদ আশরাফুল। আমরা তার সঙ্গে কথা বলবো এবং স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনাকে মোহাম্মদ আশরাফুল, অভিনন্দন আরও একবার। এবং আশরাফুলের সঙ্গে আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো, বাংলাদেশের ম্যাচ আছে আগামীকাল, সেটা জানেন, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে দেশ বিদেশের সব খেলার খবরগুলো এক নজরে দেখে নিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলা সব শেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা কথা বলবো আজকে মোহাম্মদ আশরাফুলের কোচিং সাফল্য নিয়ে। আশরাফুল, সম্প্রতি বলছিলাম যে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন, কোচের দায়িত্বে ছিলেন, কোচিং প্যানেলে ছিলেন তিনি। আপনারা চাইলে আশরাফুলকে কোনো প্রশ্ন, মতামত, অভিনন্দন জানাতে চাইলে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আশরাফুল, প্রথমেই জানতে চাই যে কোচ হিসেবে কেমন ছিল এবং দায়িত্বটা, এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশের একটা দলকে চ্যাম্পিয়ন করা, এরকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরও বেশ কয়েকটা দল খেলেছেন, কেমন ছিল সেই সময়গুলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমাদের যেহেতু বিপিএল এর আগে এই ধরনের একটা অপরচুনিটি এসেছেন, ফার্স্ট অফ অল আসলে এই টুর্নামেন্টটা বরিশাল যাওয়ার কথা, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে যেহেতু বরিশাল যায়নি, তো রংপুর রাইডার্সকে ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে এবং তারা গ্রহণ করেছেন। এবং আমরা চেষ্টা করেছি যে বেস্ট আমাদের যে বিপিএলে যারা খেলবেন, 6 জন প্লেয়ার ছিল বাংলাদেশি, এবং বাকি যে 3 জন নেওয়া হয়েছে, রিশাদ, আফিফ এবং সানি, আরাফাত সানি, তাদেরকে নেওয়া হয়েছিল। তো আমি মনে করি যে টিম হিসাবে আমার চোখে গায়ানা টিমটা বেস্ট ছিল। তারপর যদি বলেন সেকেন্ড বেস্ট টিম হয়তো আমরা ছিলাম। আচ্ছা, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার এবং ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ার এবং পাকিস্তানের লাহোর, এই 3টা টিম থেকে আমাদের টিমটা আমি মনে করি যে ওভারঅল যদি আপনি ন্যাশনাল প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসাব করে আমরা বেটার সাইড ছিলাম। প্রথম 2টা ম্যাচ আসলে একদম জেতা ম্যাচগুলো আমরা হেরে গিয়েছিলাম, খুবই আপসেট ছিল সবাই। তারপরে যেহেতু অপরচুনিটি ছিল যে আমরা জানতাম যে থার্ড ম্যাচ জিতলে আমাদের অপরচুনিটি আছে এবং ফোর্থ ম্যাচ জিতলে আমরা যেহেতু ফাইনাল খেলতে পারবো, সেই অপরচুনিটিটা ছিল। লাকটা লাগে ক্রিকেটে, আমি সবসময় বলি যে আপনার ভাগ্যটা খুব ইম্পর্টেন্ট। যে লাস্টের 3টা ম্যাচই কিন্তু আমরা টস উইন করে ব্যাটিং করার ডিসিশন নিয়েছিলাম এবং ওইখানে একটা জিনিস দেখেছি যে 140 করলে আসলে ওই রানটা চেস করাটা ডিফিকাল্ট হয়ে যায় প্রত্যেকটা টিমের জন্যই। তো সেই জায়গায় ভালো মতন কামব্যাক করেছে আমাদের প্লেয়াররা। আমি মনে করি যে সৌম্য সরকার অসাধারণ সময় কাটিয়েছেন এই 5টা ম্যাচই, সে ধারাবাহিকভাবে রান করেছেন। আমাদের বোলিং ইউনিটটা ভালো ছিল, ন্যাশনাল টিমের কামরুল ইসলাম রাব্বিও খুবই ভালো বোলিং করেছেন, খুব চমৎকার বল করেছেন রাব্বি, শেখ মেহেদি, রিশাদ, সাইফুদ্দিন একটা ম্যাচ খেলেছেন, সেও ভালো বল করেছেন। তো আমাদের বোলিং ইউনিটটা ভালো ছিল, যে ধরনের, আর কন্ডিশনটা আমি মনে করি যে আমাদের কন্ডিশন ছিল। আচ্ছা, আপনার উইকেটটাও আমরা এই ধরনের সিমিলার উইকেটেই খেলে থাকি ম্যাক্সিমাম সময়। তো সব কিছু আমাদের ফরে ছিল। প্রথম 2টা ম্যাচ জেতা ম্যাচই আমরা হেরেছিলাম, আপসেট ছিল। তারপর সেখান থেকে প্লেয়াররা চমৎকারভাবে কামব্যাক করেছে। প্রথমে জানতে চাই যে এই টুর্নামেন্টটার আসলে ইম্পর্টেন্স বলি, কিংবা এই টুর্নামেন্টের আসলে গুরুত্বটা কেমন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে যদি বলি, নতুন একটা টুর্নামেন্ট চালু করেছে তারা। আমি মনে করি যে এটা তারা কন্টিনিউ করবে। গায়ানা ক্রিকেট গভর্নমেন্ট এটা প্রত্যেক বছরই তারা চেষ্টা করবেন যেন কন্টিনিউ হয়। এবং যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি প্রথম আসরে, তো আমাদের একটা অপরচুনিটি আছে যে নেক্সট ইয়ারও আমরা হয়তোবা এই টুর্নামেন্টটা কন্টিনিউ করলে আমরাও থাকবো রংপুর রাইডার্স। এটা তো হয়তোবা তারা আসলে প্রত্যেকটা দেশের চ্যাম্পিয়ন টিমদের নিয়েই হয়তোবা করার প্ল্যান ছিল। তো সেই জায়গা থেকে আইসিসির অনুমতি আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু এই টুর্নামেন্টটা যেভাবে প্রথম আসরটা হয়েছে, অসাধারণ ফ্যাসিলিটিস ছিল, খেলাধুলা বলেন সব কিছু, প্লেয়ারদের সুযোগ সুবিধা। তো আমি মনে করি যে এটা কন্টিনিউ হবে, যেহেতু গায়ানা গভর্নমেন্ট এটা ইনভলভ হয়েছে এবং আমরা দেখছি টুর্নামেন্টের একদম শীর্ষ পর্যায়ে ক্লাইভ লয়েড থেকে শুরু করে অনেকেই এটার সাথে সম্পৃক্ত, জি, এই টুর্নামেন্টের সাথে। কিন্তু মানে আমার প্রশ্ন যে এত এত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, তার মধ্যে আবার ফ্র্যাঞ্চাইজিদের চ্যাম্পিয়নদের নিয়ে এই টুর্নামেন্ট নতুন আরেকটা যুক্ত হলো,
এমনিতেই কথা হচ্ছে যে ক্রিকেট অনেক বেশি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে খেলাটা, প্লেয়ারদের জন্য যেমন, ঠিক তেমনি দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকেও আসলে কোন খেলা দেখে কোন খেলা দেখবে মানুষ, সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। আপনার কি মনে হয় যে মানে সেই জায়গাটা একটু আরো একটা প্রেশার বাড়লো? এটা একটা ভালো দিক যে আসলে মাঝখানে কিন্তু এটা হয়েছিল যে একটা সময় আইসিসি থেকে কিন্তু এটা করা হয়েছিল যে চ্যাম্পিয়ন্স লিগ টি20, হ্যাঁ টি20 যারা চ্যাম্পিয়ন হয় প্রত্যেকটা দেশের, এটা একটা বা দুইটা সিজন হওয়ার পরে আর হয়নি, কন্টিনিউ হয়নি। এই ধরনের টুর্নামেন্ট হলে ভালো লাগে যে আপনার এক একটা দেশের ঘরোয়া টিমের চ্যাম্পিয়ন টিমকে নিয়ে যদি করেন, ওই টুর্নামেন্টের ভ্যালুটা কিন্তু একটু বেশি হবে। তাহলে বোঝা যাবে যে তাদের নিজেদের ডোমেস্টিক ক্রিকেটটা কতটা স্ট্রং। তো আমি মনে করি যে হ্যাঁ, প্রচুর খেলা, আপনি যেটা বলছেন যে প্রত্যেকটা দেশেরই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে, কোনটা রেখে আসলে কোনটা দেখবে। কিন্তু এই ধরনের টুর্নামেন্ট হলে ভালো, যে প্রত্যেকটা দেশের চ্যাম্পিয়ন টিমগুলোকে নিয়ে যদি একটা টুর্নামেন্ট হয়, যেটা এবার গায়ানাতে হয়েছে, গ্লোবাল সুপার লিগ, এটা আমি মনে করি যে একটা দেশের একটা মান সম্মান রাখা যায় আর কি এখানে। এই টুর্নামেন্টটা আসলে বিপিএল এর প্রস্তুতির জন্য রংপুরকে কতটা হেল্প করবে আপনার মনে হয়? অবশ্যই আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের আলাদা একটা কনফিডেন্স তো দিবে। বিপিএল আমরা যখন শুরু করবো 27 তারিখ থেকে আমাদের প্র্যাকটিস শুরু হবে, 30 তারিখ থেকে আমাদের প্রথম ম্যাচ, রাতে আমাদের ফার্স্ট ম্যাচ। তো অবশ্যই আমাদের প্লেয়ারদের, আমাদের ম্যানেজমেন্টকে তো একটা আলাদা কনফিডেন্স দিবে। প্রথম 2 ম্যাচ হারার পরে যেভাবে আমরা কামব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছি, তো আমি আশা করব যে আমাদের 6টা প্লেয়ার ছিলেন, 6 জনই ভালো ক্রিকেট খেলেছেন, সবাই কন্ট্রিবিউট করেছেন। ক্যাপ্টেন্সি চমৎকার ছিল, নুরুল হাসান কিপিংও অসাধারণ করেছেন। ব্যাটিংয়ে হয়তো বা যেভাবে আমরা আশা করেছি সেটা করতে পারেনি। এখন এনসিএল টি20 হচ্ছে, সেখানে ব্যাটিং করছেন। আশা করব যে আরও 3-4টা ম্যাচ বাকি আছে, সে পুরাপুরি যেহেতু ইনজুরিতে ছিল, ব্যাটিংটা ওইভাবে আমরা যেভাবে নুরুল হাসান সোহানকে সেভাবে হয়তোবা করতে পারেনি। আশা করব যে এনসিএলে ভালো করবেন। এবং বিপিএল এর আগে এই টুর্নামেন্টটা যে ক্রিকেট বোর্ড করছেন, তাদের ধন্যবাদ দিব যে আসলে এটা আমাদের প্লেয়ারদের প্রথম ম্যাচ থেকেই ভালো পারফরমেন্স করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম আমি মনে করি যে এনসিএল টি20টা যে হচ্ছে। আমরা এনসিএল নিয়েও কথা বলবো, ন্যাশনাল টিম নিয়েও কথা বলবো। দর্শক আছেন, তার ফোনগুলো আগে নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসিবুল বলছি, রাজশাহী থেকে। জি বলেন। আশিবুল ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোচিং অভিজ্ঞতা তার কেমন লাগছে আর কি? জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি জি, প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে মানে যে এনসিএল খেলাটি হচ্ছে রংপুরের আকবর আলী, আমাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। উনি তো প্রায় এদিকে প্রায় 4 বছর হয়ে গেল। তো তিনি তো অনেকটা এখন ক্যাপাবল। কিছুক্ষণ আগেও রাজশাহীর বিপক্ষে তিনি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন। তার জাতীয় দলে সম্ভাবনা কেমন? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্নের জন্যই আমরা উত্তরগুলো জানবো। আরও একজন দর্শকের ফোন একবারে নিয়ে নিতে চাই। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুটি প্রশ্ন, একটা হলো যে কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতাটা আমরা আলাদা করেই কথা বলতে চাই। তার আগে একটু এনসিএল নিয়ে আপনি বলছিলেন যে এনসিএল টুর্নামেন্টের জন্য বিসিবিকে ধন্যবাদ দিচ্ছেন। এই টুর্নামেন্টের মানটা কেমন? আপনি যদি বলি যে লোকাল প্লেয়াররা খেলছে, কয়েকজন বাইরে দেশের ন্যাশনাল টিমের ব্যস্ততার কারণে, আপনার কি মনে হয় যে এই টুর্নামেন্টের কোয়ালিটি অফ ক্রিকেট এবং প্লেয়ারদের পারফরমেন্স? না, একটা পজিটিভ দিক যে প্রত্যেক দিনই দেখছি যে হাই স্কোরিং রান হচ্ছে এখানে। প্রথম 10 ওভারই দেখা যাচ্ছে যে 100+ রান করছেন প্রত্যেকটা টিমই। এটা আপনাকে আলাদা একটা কনফিডেন্স দিবে অবশ্যই। যেই যদিও একটু আর্লি খেলা শুরু হচ্ছে, বলারদের জন্য হয়তো ডিফিকাল্ট হয়, কুয়াশার কারণে বল গ্রিপটা করতে তাদের জন্য কষ্ট হচ্ছে। সেই অ্যাডভান্টেজটা নেওয়া শিখছে আমাদের ব্যাটসম্যানরা, যে আসলে বল ভিজা হলে কোনো সুইং হবে না, ব্যাটিং করাটা সহজ। তো সব কিছুই আমার কাছে মনে হচ্ছে যে ভালো হচ্ছে। এইভাবে যদি আমরা কন্টিনিউ খেলি, ডেফিনেটলি আমাদের প্লেয়ার, আমরা সবসময় যদি আপনি দেখেন যে 10টা বিপিএল খেলেছি, প্রথম 5-6টা ম্যাচ কিন্তু আমাদের প্লেয়াররা অতটা ভালো রেজাল্ট করতে পারেনি, পারফরমেন্স করতে পারে না। 5-6টা ম্যাচ পরে কিন্তু আমাদের প্লেয়াররা বিপিএলে যে ভালো করেন। তো এখন আমি আশা করব যে আমাদের ফার্স্ট ম্যাচ থেকে আমাদের প্লেয়াররা ভালো করবেন, কারণ যেহেতু তারা অলরেডি 8-9টা ম্যাচ খেলছেন, এই এনসিএলে খেলবেন। তো অবশ্যই আমি মনে করি যে পজিটিভই বেশি এখানে। আচ্ছা, আকবর আলীর কথা দর্শক প্রশ্ন করেছিলেন যে তিনি কবে ন্যাশনাল টিমে খেলতে পারেন, তাকে কি আসলে এখনো রেডি মনে হচ্ছে কি হচ্ছে না? দেখেন, আকবর আলী তো অবশ্যই আমি মনে করি যে সে কিন্তু ন্যাশনাল টিমে ঢুকেছিলেন, পাকিস্তান সিরিজে তাকে নেওয়া হয়েছিল কিন্তু খেলতে পারেনি।
ওই আন্ডার-19 টিমের ম্যাক্সিমাম 10-12 জনই কিন্তু রেগুলার মেম্বারই বলা যায় যে বাংলাদেশ টিমে কোনো না কোনো ফরম্যাটে। হ্যাঁ, ঢুকছে, বাইরে হচ্ছে। খালি একমাত্র আকবরই ক্যাপ্টেন ছিলেন, সে রেগুলার মেম্বার হতে পারছে না। কিন্তু ডেফিনেটলি তার রেকর্ড যদি আমরা দেখি, লাস্ট 4-5 বছর রংপুরের হয়ে কিন্তু সে অনেকগুলো ট্রফি উইন করেছেন। এনসিএল এর 4 ডে ম্যাচ বলেন, এখন ওয়ান ডে ক্রিকেট বলেন, ডোমেস্টিকে সে কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমি মনে করি তার টেকনিকটা হয়তোবা যারা আর কি সিলেকশনে আছেন বা যারা কোচ আছেন অতটা লাইক না করতে পারে, কারণ যেহেতু তার বেসিকটার জন্য, কিন্তু সে কিন্তু অনেকটা আমার কাছে মনে হয় ধোনি টাইপের প্লেয়ার, যে আপনার বেসিক অতটা স্ট্রং না হলো সে রান কিংবা সাকসেসের ক্ষেত্রে তার ক্যাপ্টেন্সি বলেন, তার ব্যাটিং স্টাইলে ও কিন্তু রান করেন ম্যাক্সিমাম সময়। আমি দেখেছি যে সে সাকসেসফুল। অবশ্যই হয়তোবা সিলেক্টররা চিন্তা করবেন কোনো একটা ফরম্যাটে হয়তোবা তাকে নিয়ে বিবেচনা করবেন ফিউচারে। এবার আপনার কোচিং ক্যারিয়ার নিয়ে বলতে চাই যে যদিও মিকি আর্থার হেড কোচ রংপুর রাইডার্সের, কিন্তু আপনি ছিলেন এবং এবারের বিপিএলেও থাকবেন আমরা যতটুকু জানি। কেমন মানে অভিজ্ঞতাটা কেমন কোচ হিসেবে আসলে? যেহেতু আসলে খেলেছিলাম এবং এক্সপিরিয়েন্স আছে খেলার, কোচিং অনেক কোচের সাথেই কাজ করেছি, তো ফার্স্ট টাইম ছিল। আমি শুরুই করেছি আসলে 2-2.5 মাস হয়েছে যে বাংলাদেশে কোচিং, কয়েকটা একাডেমিতে কোচিং করাচ্ছি, এবং রংপুর রাইডার্সকে ধন্যবাদ দিব যে আমাকে অপরচুনিটি করে দিয়েছেন। ভালো ছিল, খুবই ভালো ছিল। বিশেষ করে আসলে হেড কোচ যদি আপনাকে ফ্লোর দেয় তখন আসলে কাজ করাটা সহজ। মিকি আর আমাকে পুরা গায়ানাতে পুরো আমরা যতদিন ছিলাম, প্র্যাকটিস সেশন বলেন, ম্যাচে, যেহেতু সে যখন কোচ ছিল সাউথ আফ্রিকার, আমি তখন ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ টিমের, সেই এক্সপিরিয়েন্স থেকে পুরা সময়টাই আসলে সে আমার থেকে যে এক্সপিরিয়েন্সটা প্রয়োজন আর কি, বাংলাদেশি প্লেয়ারদের সম্বন্ধে যেই জিনিসগুলো জানার প্রয়োজন, সেই জিনিসটা সে গ্রহণ করেছেন। আমি যেটাই বলেছি সুন্দর মতন সে গ্রহণ করেছেন। তো আমাদের কেমিস্ট্রিটা ভালো ছিল, আমি বলবো যে খুবই চমৎকার একটা সময় কাটিয়েছি। 5টা ম্যাচের জন্য বা 4টা সেশন ছিল প্র্যাকটিস সেশন। আমার যে এক্সপিরিয়েন্স সেই জিনিসগুলো তাকে শেয়ার করেছে এবং সে সুন্দর মতন গ্রহণ করেছেন। তো আমার প্রথম অ্যাসাইনমেন্ট আমি মনে করি যে খুবই আমি এনজয় করেছি। এবং পুরোটাই তো আপনি ব্যাটসম্যানদের নিয়েই মূলত কাজ করেছেন, ব্যাটারদের নিয়েই তো মূলত কাজ। ব্যাটসম্যান বলেন বা পুরা গেম প্ল্যান, যেটা যেহেতু কোচের একটা গেম প্ল্যান থাকে বা আমারও একটা যে এক্সপিরিয়েন্স, এই সিচুয়েশনে কি হলে কি হতে পারে, সব কিছু মিলেই আসলে আমরা দুইজনেই ডিসকাস করেছি এবং সে সুন্দর মতন গ্রহণ করেছেন। আরও কথা বলবো আপনার কোচিং ক্যারিয়ার নিয়ে, বাংলাদেশ দলের খেলা নিয়েও কথা বলবো। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি আশরাফুলের কোচিং ক্যারিয়ারের অভিষেক নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি গ্লোবাল সুপার লিগে গায়ানাতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। সেই দলের কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশরাফুল, হেড কোচ ছিলেন মিকি আর্থার। আমরা বিরতির আগে কোচিং ক্যারিয়ার নিয়ে কথা বলছিলাম। এই কোচিং ক্যারিয়ার আপনার কি মনে হয় যে বিপিএলেও একইভাবেই আপনার দায়িত্ব পালন করবেন? যদিও কোচিং স্টাফ হয়তো বাড়বে, সেক্ষেত্রে দায়িত্বের শুরুটা যেহেতু ভালো হয়েছে, আত্মবিশ্বাসটা কিংবা এই দলটাকে নিয়ে বিপিএলে ভালো করার ব্যাপারে কতটা আশাবাদী? না, অবশ্যই রংপুর সবসময় যদি দেখি যে বিপিএলে কিন্তু টপ 3-4টা টিমের মধ্যে থাকে সবসময়। তারা চেষ্টা করে প্লেয়ার কালেকশন বলেন বা কোচিং স্টাফও যদি দেখেন, টম মুডি তাদের হয়ে কাজ করেছিলেন 2 সিজন, এবার মিকি আর্থ আবার এসেছেন। তো এবং প্লেয়ারও সাকিব আল হাসান ছিলেন লাস্ট ইয়ার। সবসময় তারা বেস্ট ফরেন প্লেয়ারদেরও নিয়ে আসার চেষ্টা করেন। তো আমাদের এইবার যখন আমরা আসলে অকশন হয়েছিলেন, আমাদের প্ল্যানই ছিল যে ভালো একটা টিম করার। হয়তোবা বড় নাম নাই আমাদের, লাইক বরিশালে যেমন 6 জন এ ক্যাটাগরির প্লেয়ার নিয়েছেন, আমাদের টিমে কোনো এ ক্যাটাগরির প্লেয়ার নাই। কিন্তু আমরা যাদেরই সিলেকশন করেছি, আমরা চিন্তা করেছি যারা ডোমেস্টিকে পারফর্মার, সবসময় রেগুলার পারফর্ম করে থাকেন, ওই প্লেয়ারদেরই নেওয়ার। যেমন আমাদের টিমে ফাস্টেস্ট বলার আছে নাহিদ রানা, এখন ওয়ার্ল্ডের। তো এটা আমাদের একটা বড় পিক ছিল আমি মনে করি। তো আমি আশা করি যে আমরা অবশ্যই, যেহেতু গ্লোবাল টি20তে চ্যাম্পিয়ন হয়ে এসেছে, এটা তো একটা কনফিডেন্স তো দিবে আমাদের প্লেয়ারদের, যে 6 জন প্লেয়ার ছিলেন এবং বাকি যারা এখানে আছেন এবং ফরেন কালেকশন যারা আছেন। চেষ্টা তো থাকবে টিম হিসাবে যেন আমরা ভালো করি। সবগুলা টিমই টি20তে আসলে কেউ বলতে পারবে না যে আমরাই চ্যাম্পিয়ন হব।
যারা ওই দিনটাতে ভালো খেলেন এবং সবাই টিম হিসাবে যদি এক হয়ে থাকতে পারি তাহলে আমি মনে করি যে আমরা ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার জন্যই আমরা খেলবো। আর আপনার নিজের কোচিংয়ে যদি বলি যে একটা ছোট্ট পরিসরে 4 সেশন আপনি বলছিলেন যে কোচিং করিয়েছেন, পরিধি বাড়তে থাকবে, আপনার নিজের কোনো সীমাবদ্ধতা কিংবা নিজের কোনো আরও ইচ্ছা আছে কিনা যে এই দলটাকে নিয়ে কোচিংয়ে কোনো নতুন কিছু দেখানো? না দেখেন, যাওয়ার আগে 4 দিন দেশে আমার আন্ডারেই ট্রেনিং করেছিলেন এবং যখন আমরা গায়ানাতে গেছিলাম সেখানে হেড কোচ তো আসলে সব কিছু বলে দেয়, বাকি কাজগুলো কিন্তু আমারই করতে হয়েছিল। এখানে যেহেতু ঢাকাতে আমাদের আরও স্টাফ বাড়বেন তখন কাজটা আরও সহজ হবে আমি মনে করি। এবং আমি মনে করি যে আমাদের যারা যারা আছেন সবারই একটা এক্সপিরিয়েন্স আছেন, তো সবাই মিলে যদি কাজ করতে পারি অবশ্যই প্লেয়াররা যদি আমাদের এক্সপিরিয়েন্সটা নিতে চায়, কারণ আমাদের যেই খেলার এক্সপিরিয়েন্স বলেন সিচুয়েশন যেই ধরনের সিচুয়েশনগুলো হবে, যেমন গায়ানাতে কি হয়েছে এই উইকেটে কিভাবে ব্যাটিং করলে টিমের বেনিফিট হবে সেই জিনিসগুলোই আসলে তুলে ধরার চেষ্টা করেছি প্লেয়ারদের, যে নিজের জন্য যদি খেলে তাহলে কিন্তু টিমের পারফরমেন্সটা হবে। তো এবং আলহামদুলিল্লাহ সৌম্য সরকার, সাইফ তারা তাদের ভালো খেলেছেন, বোলিং ইউনিটটা আমাদের ভালো ছিল, সবাই ভালো করেছেন। তো আশা করি যে বিপিএলও আমরা ভালো করব। আচ্ছা, আমরাও সেটা আশা করি। একটু জাতীয় দলের প্রসঙ্গে আসতে চাই যে সেই ওয়েস্ট ইন্ডিজেই আবার খেলা হচ্ছে। আপনি যখন খেলছিলেন তার মধ্যেই কিন্তু ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে ছিল এবং ওয়ানডে সিরিজটা বাংলাদেশের খুব একটা ভালো যায়নি। টি-20 সিরিজে কেমন যেতে পারে এবং ওই দলেরই সৌম্য সরকারের কথা বলছিলেন, তিনি আছেন এবং বেশ কয়েকজন প্লেয়ার আছেন, সেই হিসাবে যদি জানতে চাই যে কেমন হতে পারে বাংলাদেশের টি-20 সিরিজ কালকে ভোরেই খেলা? অবশ্যই শেখ মেহেদী একটা প্লাস পয়েন্ট হবে, আমি মনে করি যে তার টিমে থাকাটা। নতুন বলে সে খুবই চমৎকার বলার এই ফরম্যাটের জন্য টি-20-তে। সৌম্য ভালো রিদমে আছেন, লাস্ট ম্যাচও 73 করেছেন, সে ভালো ব্যাটিং করছেন। 3টা ওয়ানডেতে আমার কাছে মনে হয়েছে যে আমরা 290, 320 করেছি, কিন্তু প্রত্যেকটা ম্যাচই আমার কাছে মনে হয়েছে যে আমরা 30টা রান শর্ট করেছি। কারণ আপনার যদি মাঠের সাইজটা আমরা দেখি, অত বড় মাঠ ছিল না, মাঠটা যেহেতু একটু ছোট ছিল, উইকেট ভালো ছিল, আমরা আরও 30টা রান বেশি করা উচিত ছিল প্রত্যেকটা ম্যাচে। 320 যেদিন করেছিলাম সেদিনও আমাদের একটা অপরচুনিটি ছিল, যখন মিরাজ এবং সৌম্য ব্যাটিং করছিল মনে হচ্ছিল যে 350 ইজিলি হবে। ব্যাক টু ব্যাক 2টা আউট হওয়ার কারণে আর রানটা হয়নি। মাহমুদুল্লাহ অসাধারণ খেলেছেন, জাকির আলী অনেক ভালো খেলছেন। তো টি-20-তে আশা করব যে আমাদের জন্য এটা বেস্ট ফরম্যাট না, এই ফরম্যাটটা ওয়েস্ট ইন্ডিজ ফেভারেট ডেফিনেটলি। তারপর আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, যারাই সেট হয় তারা যেন নিজের জন্য হলে বড় রান করেন, কারণ নিজের রানটা করলেই আসলে টিমের বেনিফিট। 20-25 করে আউট হয়ে গেলে স্ট্রাইক রেটটাও কি একটা গুরুত্বপূর্ণ কিনা? ডেফিনেটলি স্ট্রাইক রেটটা আপনি যদি যত লম্বা সময় ব্যাটিং করবেন তখন কিন্তু আপনি স্ট্রাইক রেটটা বাড়াতে পারবেন। আপনি যদি অল্প সময় ব্যাটিং করেন তাহলে কিন্তু আপনি স্ট্রাইক রেটটা অতটা বাড়াতে পারবেন না। তো ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে এবং আমি মনে করি যে যেহেতু আমাদের ফেভারিট ফরম্যাট না, তারপরে আমরা ভালো কিছু করার আশা করতে পারি। ধন্যবাদ আপনাকে আশরাফুল, আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার জন্য শুভকামনা, নতুন কোচিং ক্যারিয়ারে আরও সাফল্য পান, বাংলাদেশকে সাফল্য এনে দেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।